নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো আজ আমরা আলোচনা করব হায়ার ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার 3। আজ আমাদের লেকচার 6 জ্যামিতি অংশ থেকে আলোচনা করব। তো আজ আমরা উপপাদ্য 11, তোমাদের বই থেকে উপপাদ্য 11, ব্রহ্মপুত্রের উপপাদ্য। তাহলে দেখা যাক যে উনি কি বলেছেন। উনি কি বলেছেন দেখো, আমরা লিখে রেখেছি। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, একটু পর আমরা চিত্র আঁকবো, তখন আরও ভালো বুঝতে পারবে। আমরা যদি আপাতত একটু বোঝার চেষ্টা করি, সবাই দেখো। এখানে বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, অর্থাৎ একটি বৃত্ত থাকবে, এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ থাকবে। মনে করো এই যে বৃত্তটি আছে, এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আছে, হয়তো বা চতুর্ভুজটি হতে পারে এরকম, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের বলা আছে যে দুইটি কর্ণ পরস্পর লম্ব হবে। দেখো এই যে কর্ণ দুইটি পরস্পর লম্ব হয়, তার মানে এই চতুর্ভুজটির যে দুইটা কর্ণ থাকবে, ওই দুইটা কর্ণ পরস্পর লম্ব হতে হবে। যদি লম্ব হয়, তাহলে তাদের ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর, তাদের ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর যদি আমরা একটি লম্ব আঁকি, তো ওই লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করবে। তো শিক্ষার্থীরা, আমরা চিত্র আঁকলে আমরা পুরোটাই বুঝতে পারবো। তাহলে চলো আমরা চিত্র শুরু করি। চিত্রের সাহায্যে আমি আবারও ব্যাখ্যা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটি বৃত্ত এখানে এঁকে রেখেছি, একটি বৃত্ত আঁকা হয়েছে। এখন বৃত্তের মধ্যে কি আঁকতে হবে? আমরা দেখতেই পাচ্ছি বৃত্তের মধ্যে আমাদেরকে চতুর্ভুজ আঁকতে হবে। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, তাহলে এই বৃত্তের মধ্যে একটি চতুর্ভুজ আঁকতে হবে। কিন্তু একটা বড় শর্ত হচ্ছে চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর লম্ব হতে হবে। যেহেতু চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর লম্ব হতে হবে, এটা একটা বড় শর্ত। এজন্য এই বিষয়টাকে আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে, যেন চতুর্ভুজের কর্ণ যেন অবশ্যই লম্ব হয়। তাহলে আমরা চেষ্টা করি আগে চতুর্ভুজের কর্ণ দুটি আঁকার চেষ্টা করি, এবং তারা যেন অবশ্যই লম্ব হয়। তাহলে দেখো সেটা কীরকম। মনে করো আমি এখান থেকে আগে আঁকতেছি কর্ণ। এটা মনে করো চতুর্ভুজটির একটা কর্ণ, চতুর্ভুজটির এটা হচ্ছে একটা কর্ণ। শিক্ষার্থীরা, আমি কলম দিয়ে আঁকতেছি যেন তোমরা সহজে দেখতে পারো, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। আমরা কিন্তু একটা কর্ণ আঁকলাম, এখন আমাদেরকে এখানে আরও একটা কর্ণ আঁকতে হবে। আমি আবারও বলি, এরা যেন অবশ্যই লম্ব হয়। তাহলে আমরা দ্বিতীয় কর্ণ আঁকার চেষ্টা করি যেন এরা যেন লম্ব হয়। শিক্ষার্থীরা, আমরা এখানে আঁকার চেষ্টা করলাম যেন এটা পরস্পর লম্ব হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে দুটি লাইন এঁকেছি, এই দুটি লাইন আসলে কি? এই দুটি লাইন আসলে কর্ণ, চতুর্ভুজটির দুইটা কর্ণ। দেখো এরা কিন্তু পরস্পর লম্ব। এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এরা পরস্পর লম্ব। এখন তাহলে চতুর্ভুজটি কোথায়? দেখো চতুর্ভুজটি হলো এই যে চতুর্ভুজটির চারটা শীর্ষবিন্দু। দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দুগুলির যদি আমরা একটু নাম দিয়ে দিই, মনে করো এটার নাম দিলাম এ, এটা বি, এরপর সি, এরপর ডি, এ বি সি ডি। এখন আমরা চতুর্ভুজটি এঁকে ফেলি। দেখো খুবই স্বাভাবিকভাবে আমরা এখন এ বি যোগ করে দিব, এ বি যোগ করব, আমরা বি সি যোগ করে দিব, আমরা সিডি যোগ করব, এবং আমরা এডি যোগ করব, এডি আমরা যোগ করব।
তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু আগে কর্ণ এঁকেছি, আগে এই কর্ণটা এবং এই কর্ণটা আঁকা হয়েছে, পরে এই 4টা শীর্ষবিন্দু যোগ করে চতুর্ভুজটি অঙ্কন করা হলো। তাহলে আমাদের সুবিধা কি হলো? সুবিধাটা হচ্ছে যে আমাদের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পর লম্ব হলো। দেখো কর্ণ দুইটি কিন্তু আসলেই পরস্পর লম্ব, আমরা কিন্তু আগে বুঝেই এটা এঁকেছি। দেখো পরবর্তীতে বলা আছে যে তবে তাদের ছেদবিন্দু হতে, তাদের ছেদবিন্দু কোনটি? এই দেখো কর্ণ দুইটির ছেদবিন্দু হচ্ছে এটা। এই ছেদবিন্দু হতে তারা কি করতে বলেছে? দেখো এই ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, এই ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, মনে করো যে কোনো বাহু, এই ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর আমরা লম্ব আঁকতে পারি। তাহলে মনে করো আমরা যে কোনো বাহুর উপর লম্ব, আমরা বিসি বাহুর উপর লম্ব আঁকি, ছেদবিন্দু হতে বিসি বাহুর উপর লম্ব। তাহলে ছেদবিন্দু হতে এই সেই ছেদবিন্দু যেখান থেকে বিসি বাহুর উপর আমরা লম্ব আঁকার চেষ্টা করি। দেখো যেন আনুমানিকভাবে যেন ঠিক হয়, তাহলে আমরা বিসি বাহুর উপর লম্ব আঁকার চেষ্টা করলাম। এই যে ছেদবিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব। তাহলে আমরা ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর লম্ব আঁকলাম। ওকে, তাহলে এই যে অঙ্কিত লম্ব, এই লম্ব কি করবে? বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে দিবে। তার মানে এই লম্বটা আঁকা হয়েছে এই বাহুর উপর, আর দ্বিখণ্ডিত করবে বিপরীত বাহুকে। তাহলে আমরা যদি এই লম্বটাকে একটু পেছনে বাড়িয়ে দিই, এই লম্বটাকে আমরা এদিকে আমরা আঁকার সময় অবশ্যই একবারে আঁকবো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি শুধু এইটুকু এঁকে নিয়েছি, কিন্তু আমরা যখন ড্র করব তখন অবশ্যই এটা আঁকার সময় একবারে এদিকে বাড়িয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি উপরে একটু আগে এঁকে নিয়েছিলাম। ওকে, তাহলে এই যে লম্বটা আছে, এই লম্বটা বিপরীত বাহুকে, এই যে বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করবে। তার মানে ছেদবিন্দু হতে যে বাহুর উপর লম্ব আঁকা হবে দ্বিখণ্ডিত করবে অপর বাহুকে। তার মানে আমি যদি এখন একটু নাম দিয়ে দিই, নামগুলা মনে করো আমরা এফ নাম দিলাম, এটাকে নাম দিলাম, এটাকে এফ নাম দিলাম, এবং আমরা ছেদবিন্দুকে এম নাম দিয়ে দিলাম, আমরা ছেদবিন্দুটিকে এম নাম দিয়ে দিলাম। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদেরকে আসলে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করা মানে এই বিপরীত বাহু যে এডি আছে, এই এডি বাহুকে দ্বিখণ্ডিত করবে। তাহলে দ্বিখণ্ডিত করা মানে কি? দ্বিখণ্ডিত করা মানে হচ্ছে যে এই এ এফ এবং এফ ডি এরা সমান। দ্বিখণ্ডিত করা মানে এ এফের দৈর্ঘ্য এবং এফ ডির দৈর্ঘ্য এরা সমান হতে হবে। সমান হওয়া মানেই এই এডি বাহু দ্বিখণ্ডিত হলো। এরা যদি সমান না হয় তার মানে দ্বিখণ্ডিত হয়নি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এরা দ্বিখণ্ডিত হবে। সুতরাং এই এ এফের দৈর্ঘ্য আর এই যে এফ ডির দৈর্ঘ্য এরা সমান হবে। তাহলে দেখো বিশেষ নির্বাচন আমরা আশা করি সবাই লিখতে পারবো, তোমাদের বইয়েও আছে। এখন আমরা প্রমাণ করতে হবে যে সেটা শুধু লিখে রাখি, সেটা হচ্ছে এ এফ সমান এফ ডি, এটা প্রমাণ করতে হবে এ এফ সমান এফ ডি, এতটুকু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যদি দুইটি কর্ণ পরস্পর লম্ব হয়, তাহলে ওই কর্ণদ্বয়ের ছেদবিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করবে। আর দ্বিখণ্ডিত করা মানে এ এফের দৈর্ঘ্য আর এফ ডির দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ এফ সমান এফ ডি। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে এখন প্রমাণ শুরু করি। তাহলে প্রমাণের শুরুতেই আমরা একটি বৃত্তচাপ নিয়ে কাজ করব। সেই বৃত্তচাপটি হচ্ছে, দেখো এই যে সিডি বৃত্তচাপ, আমরা দেখতে পাচ্ছি সবাই সিডি বৃত্তচাপ। সিডি বৃত্তচাপের উপর দণ্ডায়মান দুইটি কোণ খুঁজে বের করা যাক।
আমরা সবাই জানি যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি সমান। তাহলে দেখো এখানে সিডি একটি বৃত্তচাপ, সিডি বৃত্তচাপের উপর অবস্থিত দুইটি বৃত্তস্থ কোণ কে কে দেখো, দেখো সবাই আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে সিডি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, দেখো সিবিডি, আবার দেখো সিএডি। আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটি কোণ আমি দেখালাম, এই দুইটি কোণই কিন্তু একই বৃত্তচাপের উপর অবস্থিত। আমি আবারও দেখা সবাই দেখো এই সিডি বৃত্তচাপ এর উপর অবস্থিত দুইটি কোণ আমি এখানে একটু মার্ক করে রাখি। দেখো এই যে সিডি বৃত্তচাপ, সিডি বৃত্তচাপের উপর অবস্থিত দুইটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে সিবিডি, দেখো এই যে সিতে শুরু এবং ডিতে শেষ। আচ্ছা আরেকটা দেখো সি এ ডি, আবারও বলি সিতে শুরু হলো এবং ডিতে শেষ হলো। একটা হচ্ছে এই কোণটা, আরেকটা হচ্ছে এই কোণটা, এই কোণ এবং এই কোণ, এরা হচ্ছে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন আমরা কিন্তু জানি যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি কিন্তু সবসময় সমান হয়, এই উপপাদ্য আমরা আগেই পড়েছি। তাহলে সেই অনুসারে আমরা বলতে পারি এই কোণটা এবং এই কোণটা সমান। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমি যে কথাটা বললাম ওই কথাটা, যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি, দেখো সবাই একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, এটা আমরা জানি আগে থেকেই। তাহলে দেখো একই বৃত্তচাপ সিডি এর উপর দণ্ডায়মান, একই বৃত্তচাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কারা কারা, আমি একটু আগেও বললাম যে সি এবং ডি যেন অবশ্যই থাকে। তাহলে দেখো সি বি ডি, এটা হচ্ছে একটা কোণ সিবিডি, এবং দ্বিতীয় কোণ দেখো সিএডি, সিএডি কোণ, সিএডি কোণ, এরা পরস্পর সমান যেহেতু এরা একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান। এবং খেয়াল রাখতে হবে যেন এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কোণগুলির যেন সি বিন্দু এবং ডি বিন্দু যেন অবশ্যই থাকে। দেখো তুমি আছে কি না, এই দেখো সি বিন্দু ডি বিন্দু আছে, সি বিন্দু ডি বিন্দু আছে, তার মানে সি আর ডি এর উপর দণ্ডায়মান। তাহলে এখন আমরা যদি এই কোণগুলিকে একটু ছোট করে লেখার চেষ্টা করি, যেমন একটু ছোট করে লেখা মানে কীরকম দেখো, সেটা হচ্ছে যে অতএব, অতএব দিয়ে এই যে সিবিডি কোণ, সিবিডি কোণ, তো এই যে নামটা যদি আমরা একটু নামটা ছোট করে দিতে চাই কীরকম, মনে করো আমি সি বিন্দুর পরিবর্তে ই বিন্দু লিখলাম, আবার ডি বিন্দুর পরিবর্তে আমরা এম বিন্দু লিখলাম, কোনো সমস্যা নেই, একই কথা। যেহেতু এরা একই রেখায় অবস্থিত সুতরাং আমি নামটা সি বিন্দু দেই অথবা ই বিন্দু দেই, একই কথা। যেহেতু এরা একই রেখায় অবস্থিত আমি নামটা ডি দেই অথবা এম দেই, একই কথা, যেহেতু একই রেখায় অবস্থিত। তাহলে আমরা এই কোণটার নাম একটু চেঞ্জ করে সি বিন্দুর উপরে বিন্দু ই দিয়ে দিলাম আর ডি বিন্দুর উপরে বিন্দু এম দিয়ে দিলাম। তাহলে সি বিন্দুর উপরের বিন্দু ছিল আমরা দেখতে পাচ্ছি ই, বি ঠিক আছে, বি তো হচ্ছে মেইন কোণ, মেইন কোণটাই তো বি কোণ, বি ঠিক রাখতে হচ্ছে। আর এই যে ডি বিন্দু, ডি বিন্দুর উপরে বিন্দু দেখতে পাচ্ছি আমরা এম, ডি বিন্দুর উপরে বিন্দু হচ্ছে এম। আবার দেখো সি এ ডি, আমরা একটু নামগুলো চেঞ্জ করি, সি এ ডি, দেখো সি বিন্দুর উপরে বিন্দু আছে এম, লিখে দিই একবারে, সি বিন্দুর উপরে বিন্দু আমরা এম দেখতে পাচ্ছি, মাঝের এ ঠিক থাকবে, এ যেহেতু মেইন কোণ এ চেঞ্জ করা যাবে না। দেখো ডি আছে, ডি বিন্দুর উপরে বিন্দু হচ্ছে এফ, তাহলে এটা এফ দিতে পারি। সো আমরা খেয়াল রাখবো যে কোণের নাম যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে আমরা ওই একই রেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু নাম হিসেবে লিখতে পারবো। তাহলে এই দুইটি কোণ সমান হলো। আমরা এখন একটু খেয়াল করব যে পূরক কোণ, আমরা একটা পূরক কোণ খুঁজে বের করব। শিক্ষার্থীরা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আশা করি তোমরা বুঝবে যে তোমরা ভিডিওটি অবশ্যই ওয়াইড স্ক্রিনে দেখবে, কেননা ওয়াইড স্ক্রিনে দেখলে তোমরা অনেক ভালো দেখতে পারবে। তোমরা যদি ফোনটাকে লম্বাভাবে রাখো তাহলে একটু কম দেখতে পারবে, কিন্তু তোমরা যদি ফোনটাকে ওয়াইডভাবে রাখো তাহলে ওয়াইড স্ক্রিনে দেখলে তোমরা ভিডিওটি অনেক ভালো দেখতে পারবে এবং ভালো বুঝতে পারবে।
সো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটি বা ফোনটিকে ওয়াইড স্ক্রিনে নিয়ে তারপর দেখো। ওকে, তাহলে আমরা এখন খুঁজে বের করব পূরক কোণ। দেখো সবাই, আমরা একটা কোণের পূরক কোণ খুঁজে বের করার চেষ্টা করি। কোনটা দেখো, এই যে এই কোণটা, এই কোণের নাম আমি একটু পরেই বলতেছি। এই কোণের পূরক কোণ খুঁজে বের করার চেষ্টা করব। আবারও বলি, এই যে এই কোণটা, এই কোণটির পূরক কোণ খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখো, পূরক কোণ বলতে আমরা কি বুঝি আসলে? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আবারও বলি, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলা হয় পরস্পরের পূরক কোণ। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি এই কোণের সাথে এই কোণের পূরক কোণ কারা। তার মানে এই কোণের সাথে কারা যোগ করলে যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এটা লিখেও করতে পারি, আবার যদি আমরা নিজেরা বুঝতে পারি তাহলে আমরা একবারে লিখে দিলেও চলবে। তাহলে আমরা একটু আগে লিখে নিই, যে ল্যাঙ্গুয়েজটা লিখে নিই আমরা যে কার পূরক কোণ চাচ্ছি। দেখো, একই কোণ BME, কোণ BME এর পূরক কোণ বলে, কোণ BME এর পূরক কোণ বলে আমরা জানি একই কোণের পূরক কোণ এরা সমান হবে। একই কোণ BME এর পূরক কোণ বলে। ওকে, তাহলে এখন দেখো, এই যে কোণ BME, তার মানে এই যে আমি যে কোণটা মার্ক করেছি এই কোণটা এই কোণের পূরক কোণ। তাহলে আমরা আবারও বললাম যে এই কোণের সাথে যারা যোগ করলে 90 হবে তারাই হচ্ছে এই কোণের পূরক। এখন দেখো, এখানে কিন্তু আমার মনে আছে যে আমরা এটা লম্ব এঁকেছিলাম, সবারই মনে আছে, এটা কিন্তু আমরা লম্ব এঁকেছিলাম। লম্ব এঁকে থাকতে নিশ্চয়ই এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি ছিল। তাহলে যদি একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি হবে। একটি ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি হবে। কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে একটি যদি 90 হয়ে যায়, অবশ্যই বাকি দুইটার যোগফল 90 হবে। আমরা বুঝতে পারলাম এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 90 হয়, যেহেতু এই কোণটা নিজেই 90 ডিগ্রি। তার মানে এই কোণের একটা পূরক কোণ হচ্ছে এটা। আমরা মনে রাখি, এই কোণের একটা পূরক কোণ হচ্ছে এটা। আমরা এমনিতেই একটা নাম দিলাম, হ্যাঁ, মনে করো এটার নাম আমরা দিয়ে দিলাম এক্স দিয়ে দিলাম, এমনিতেই দিলাম জাস্ট বোঝানোর জন্য যে এই কোণটা এখানে আছে। আমরা আবার খুঁজে বের করি এই কোণটার সাথে আর কোণ যোগ করলে 90 হয়। দেখো তো সবাই, এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 90 হয়। কেন? এই কোণের সাথে এই কোণটা যোগ করলে 90 হয় কেন? দেখো, আমাদের মনে আছে যে যখন আমরা এই কর্ণ এঁকেছিলাম এরা কিন্তু পরস্পর লম্ব ছিল। তাহলে এই কর্ণর সাথে যেহেতু এই কর্ণ পরস্পর লম্ব, তার মানে এই ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। লম্ব হওয়ার কারণে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতেই পারি এই কোণের সাথে এই কোণ যোগ করলেও 90 হবে। তাহলে আমরা এই কোণটার পূরক কোণ কিন্তু আমরা খুঁজতেছিলাম। এই কোণটার পূরক কোণ একটা পাওয়া গেল উপরেরটা, যেহেতু এটার সাথে এটা যোগ করলে 90 হয়, আবার যেহেতু এটার সাথে এটা যোগ করলেও 90 হয়, অর্থাৎ এই কোণের অপর পূরক কোণ হচ্ছে এটার নাম এক্স দিলাম। আমরা জানি একই কোণের পূরক কোণ অবশ্যই সমান হবে, তার কারণ এটার সাথে এটা যোগ করলে যদি 90 হয়, আবার এটার সাথে এটা যোগ করলেও যদি 90 হয়, তাহলে অবশ্যই এই দুই কোণ সমানই হবে। না হলে কীভাবে 90 হচ্ছে? এই কোণটা তো একই আছে। তারা আমরা একই কোণের পূরক কোণ বলে তারা সমান হয় সব সময়। তাহলে কোণ BME এই কোণটার পূরক কোণ আমরা খুঁজে পেলাম, এই উপরের এই কোণটা এবং নিচের এই কোণটা। এখন আমরা এদের নাম দিয়ে দিই। নামটা তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকেই, নামটা দেখো, নামটা দেওয়া যায় পূরক কোণের নাম। এটার নামটা আমরা অনেক কিছু দিয়েই আসলে রাখতে পারি। যেমন নামটা যদি আমরা এরকম দিই, এখান থেকে দেখো, এই কোণের নাম দিলাম হচ্ছে EBM নাম দিলাম।
হ্যাঁ, প্রথম কোণটার নাম দিলাম EBM, আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে ওটার নাম EBM। এই যে এই কোণটার নাম EBM দেওয়া যায়। আচ্ছা, আর একটা কোণ ছিল কোনটা? এই যে এই কোণটা ছিল, এই কোণটার নাম কি দেওয়া যায়? EMC। এই কোণটার নাম দেওয়া যায় EMC। তোমরা দেখতে পাচ্ছ আসলেই কোণটার নাম এরকম দেওয়া যায়। তো এরা সমান, যেহেতু এরা একই কোণের পূরক কোণ, একই কোণের পূরক কোণ হলে এরা সমান হয়। শিক্ষার্থীরা আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে সুতরাং 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 মানে নিশ্চয়ই উপরের কোনো কিছু থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সুতরাং মানে আমরা নিশ্চয়ই উপরের কোনো কিছু থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। কীরকম সিদ্ধান্ত সবাই খেয়াল করো। দেখো সবাই, এই যে এইটাও একটা সমীকরণ বলা যেতে পারে, এটাও একটা সমীকরণ বলা যেতে পারে। দেখো তো উভয় সমীকরণের বাম পক্ষ দেখো, বাম পক্ষ, এটারও বাম পক্ষ EBM, এটারও বাম পক্ষ EBM। তোমরা দেখতে পাচ্ছ এটারও বাম পক্ষ যা EBM, এটারও বাম পক্ষ কিন্তু একই EBM, একই বাম পক্ষ। তো যে যদি দুইটা সমীকরণের যদি বাম পক্ষ সমান হয়, অবশ্যই তাদের ডান পক্ষ সমান হবে। আরও অনেকভাবে চিন্তা করতে পারি, যেহেতু এটাও EBM এর মান, আবার যেহেতু এটাও EBM এর মান, অতএব এই মান দুটি সমান। আর আমরা বলতে পারি যে দুইটা সমীকরণে যেহেতু বাম পক্ষ সমান, অতএব অবশ্যই ডান পক্ষ সমান হবে। তাহলে আমরা এখন লিখতেই পারি এই ডান পক্ষ দুইটি সমান। তাহলে সুতরাং কোণ MAF, কোণ MAF এটি সমান হবে কোণ EMC এর সমান হবে। MAF এটি সমান হবে EMC এর সমান হবে। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এতটুকু পেলাম, কোণ MAF আমরা দেখতে পাচ্ছি MAF এই কোণটা, এটা সমান হয়ে গেল EMC এর সমান হয়ে গেল। ভালো কথা, আমাদের আরেকটু কাজ বাকি আছে। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করতে পারি। দেখো যে MAF, এই যে MAF এই কোণটা, এটা কার সমান হয়েছে? EMC। দেখো EMCকে কিন্তু আমরা আগে X লিখে রেখেছিলাম, এটাকে কিন্তু X লেখা যায়। যেহেতু এই কোণটা এই কোণের সমান হলো, তাহলে যদি এটা X হয় এটাও X হবে। জাস্ট আমাদের বোঝার জন্য আমরা লিখলাম এটা, আর কিছু না। এখন দেখো আমরা আবারও লিখি, অতএব বাম পাশের কোণটা আবারও সেম রাখি, বাম পাশের কোণটা আমরা সেম রাখার চেষ্টা করি। ডান পাশেরটা দেখো তো, ডান পাশের এই কোণটার বিপ্রতীপ কোণ হিসেবে কাকে লেখা যায়? এই কোণটার বিপ্রতীপ কোণ হিসেবে কাকে লেখা যায়? আমরা জানি কোণ EMC, এই যে কোণ EMC, এই কোণটার সাথে বিপ্রতীপ কোণ, দেখো তো এই কোণটার সাথে বিপ্রতীপ কোণ হিসেবে কি এই কোণটাকে নিশ্চয়ই বলা যায়। আমি আবারও বলি, এই কোণটার সাথে বিপ্রতীপ কোণ হিসেবে এই কোণটা বলা যায়। আমরা কিন্তু জানি বিপ্রতীপ কোণ কিন্তু সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা লিখতেই পারি এই কোণ সমান সমান এই কোণ। তাহলে আমরা এখন এই কোণটার পরিবর্তে এটার বিপ্রতীপ কোণ লিখে দিই। তাহলে কোণ EMC এর বিপ্রতীপ কোণ AMF, কোণ AMF। এরা কেন সমান হলো? বিপ্রতীপ কোণ বলে। হ্যাঁ, বিপ্রতীপ কোণ বলে কারা কারা সমান? কোণ EMC এটা সমান ছিল কোণ AMF এর। এরা বিপ্রতীপ কোণ বলে এরা সমান ছিল। তাহলে এটা সমান এটা বিপ্রতীপ কোণ। বাম পক্ষ কিন্তু যা ছিল তাই আছে, ডান পক্ষটা এটার বিপ্রতীপ কোণ হিসেবে লেখা হয়েছে, এটা সমান তাই। ওকে, তাহলে আমরা কিন্তু আসলে এখানে কি পেলাম? আমরা আসলে পেলাম একটা, এই যে, তাহলে পরিশেষে কিন্তু আমরা কি পেলাম? এই কোণটাও কিন্তু এক্সই পেলাম, যেহেতু এই কোণ সমান এই কোণটাও এক্স পেলাম। এখন দেখো তো একটা ত্রিভুজের কথা আমি বলি যে অতএব
ত্রিভুজ যার নাম হচ্ছে AMF, ত্রিভুজ AMF, হ্যাঁ, ত্রিভুজ AMFA, ত্রিভুজ AMFA। তাহলে সবাই এখন দেখো যে এই ত্রিভুজে কি হচ্ছে, দেখো AMF, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোণ সমান। তো একটি ত্রিভুজের যদি কখনো দুইটা কোণ সমান হয় তাহলে অবশ্যই তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। আমরা এই জিনিসটাও কিন্তু আগে শিখেছি। তো আমরা যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে চিন্তা করলে দেখতে পাবো যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু এই দুইটা বাহু কিন্তু সমান হয়, আবার সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু এই দুইটা কোণও কিন্তু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণও কিন্তু সমান, আবার সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান। তার মানে কি হলো, যদি একটি ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই কোণের বিপরীত বাহুগুলি সমান হবে। এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে যে কোনো সময়। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম ব্যাপারটা, যে এখানে যেহেতু এই ত্রিভুজটির ক্ষেত্রে দেখো সবাই, এই যে এই ত্রিভুজটির ক্ষেত্রে যেহেতু এই দুইটি কোণ সমান, অতএব এদের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, একটু মার্ক করে রাখি, এই কোণের বিপরীত বাহু, দেখো সবাই, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। তার মানে যেহেতু কোণ দুটি সমান, অবশ্যই তাদের বিপরীত বাহুগুলি সমান হবে। তাহলে বিপরীত বাহুর নাম কিন্তু আমি মার্ক করেছি অলরেডি। একটা বলতে পারো AF বলতে পারো, একটা হচ্ছে AF, আর একটা হচ্ছে FM। এরা পরস্পর সমান ওই ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু কোণগুলি সমান অতএব বিপরীত বাহুটি সমান হবে। তো শিক্ষার্থীরা আমরা একটা জিনিস প্রমাণ করতে পারলাম, এই জিনিসটা আমরা প্রমাণ করলাম কোন চাপটা নিয়ে, দেখো এই CD চাপ নিয়ে, CD চাপটাকে নিয়ে আমরা প্রমাণ করতে পারলাম এই বাহু সমান সমান এই বাহু। শিক্ষার্থীরা আমাদেরকে এখন এই সেম কাজগুলি আবার করতে হবে, টোটালি সেম কাজগুলি আমাদেরকে আবার করতে হবে, কিন্তু কোন চাপটা নিয়ে, একটু আগে আমরা নিয়েছিলাম CD চাপ, এখন আমরা নিব এই AB চাপ। দেখো সবাই, এই যে AB চাপ নিব, আমরা একটু আগে নিয়েছিলাম CD চাপ, আর এখন আমরা সেম কাজগুলি আবার করব, কিন্তু CD চাপ নিয়ে না, ঠিক এটার বিপরীত চাপ। দেখো CD চাপের বিপরীত চাপ কোনটা আছে, এই দেখো সবাই AB চাপ, AB এই চাপটা হচ্ছে CD চাপের বিপরীত। তাহলে আমরা এখন একই কাজগুলি আবার করব এই AB চাপ নিয়ে। তাহলে এখন এই AB চাপ নিয়ে যদি আমরা শুরু করে দিই তাহলে কেমন হবে আসলে, যে AB চাপের উপর, তাই না? তাহলে আমরা কিছুটা অংশ লিখে রাখি, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা কিছুটা অংশ লিখে রাখি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেই কথাটাই কিন্তু আমি একটু লিখে রেখেছি, যে আবার একই চাপ AB এর উপর। একটু আগেই কিন্তু আমি এই কথাটা বললাম যে এবার কিন্তু আমরা এই AB চাপ নিয়ে কাজ করব। তাহলে দেখো তো AB চাপের উপর দণ্ডায়মান নিশ্চয়ই বৃত্তস্থ কোণগুলি সমান হবে। তাহলে এখন AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কারা আছে, তারা অবশ্যই সমান হবে। এই যে আমরা আগেই জানতাম একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি সমান। তাহলে এখন আমরা জানি যে AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি খুঁজে পেতে গেলে অবশ্যই A বিন্দু এবং B বিন্দু রাখতে হবে। তাহলে A বিন্দু এবং B বিন্দুকে রেখে দেখো যে তুমি কোন কোণগুলি পেতে পারো। দেখো আমি দুইটি কোণের নাম বলি, তোমরা খেয়াল করো, এই যে A এবং B কে নিয়ে। তাহলে একটি হচ্ছে ACB, আমরা দেখতে পাচ্ছি ACB কোণ, এখানে কিন্তু AB চাপটা আছে। আবার দেখো AB চাপকে রেখে ADB কোণ, এখানেও কিন্তু AB চাপটা আছে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এই যে এটা, এই কোণটা, এরা পরস্পর সমান। তাহলে এখন এরা যদি পরস্পর সমান হয়, দেখো আমি কিন্তু লিখে রেখেছি যে ACB সমান ADB, এরা কারা আমরা কিন্তু একটু আগেই দেখলাম। এবং দেখো এই যে একই চাপ AB, এই দেখো আদি বিন্দু A শেষ বিন্দু B, আদি বিন্দু A শেষ বিন্দু B, তার মানে বিন্দু কিন্তু A আর B আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু আগেরবার মনে হয় সবারই মনে আছে, আমরা কিন্তু এই কোণগুলিকে একটু ছোট নাম দিয়ে লিখে থাকি। কোণগুলিকে যদি আমরা একটু ছোট নাম দিয়ে লিখে থাকি, তাহলে ACB কোণ যেটা,
এই যে এ সি বি কোণ, এই এ সি বি কোণটা যদি আমরা একটু ছোট নাম দিয়ে লিখতে চাই, দেখো এই যে এই কোণটা যদি আমরা একটু ছোট নাম দিয়ে লিখতে চাই, এই কোণটা ছোট নাম দিয়ে লিখতে চাইলে এটা কি হতে পারে, এর পরিবর্তে আমি এম লিখতে পারি। তাহলে এর পরিবর্তে আমি এম লিখতে পারি, তার মানে এখানে এ সি না হয়ে এটা এম সি হতে পারে। আবার এদিকে দেখো বি পর্যন্ত আছে, আমি বি না লিখে ই লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা দুইটা নামই কমাই দিচ্ছি। দেখো এই এ বিন্দুর পরিবর্তে ওই বাহুর উপর অবস্থিত এম নাম দেওয়া যায়, সি ঠিক থাকতে হবে, সি যেহেতু মাঝে আছে মাঝেরটা চেঞ্জ করা যাবে না। বি বিন্দুর পরিবর্তে একই রেখায় কি অবস্থিত দেখো, এই যে একই রেখার উপরে বি এর পরিবর্তে ই লেখা যায়, বি এর পরিবর্তে ই লেখা যায়। অনুরূপভাবে সবাই আবারও দেখো এডিবি, দেখো এডি লাইনের উপর এ বিন্দু না লিখে এফ লেখা যায়। মাঝের বিন্দুটা অবশ্যই ঠিক থাকতে হবে, ডি বিন্দু ঠিক থাকতে হবে মাঝের বিন্দু। বি বিন্দুর পরিবর্তে দেখো এ ডি বি, একই রেখায় অবস্থিত বি এর পরিবর্তে এম লেখা যায়। সো খেয়াল রাখবা যেন ওই কোণটার ক্ষেত্রে একই রেখায় অবস্থিত তুমি অন্য বিন্দু লিখতে পারবা। তাহলে আমরা এদেরকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি, আমরা কিন্তু আগের ম্যাথটা করেছিলাম এই যে পূরক কোণ হিসেবে, একই কোণের পূরক কোণ হিসেবে সমান লিখেছিলাম। এবার আমাদেরকে খুঁজতে হবে একই কোণের পূরক কোণ কারা। এখন কথা হচ্ছে আমরা কোন পূরক কোণটা নিব। দেখো একটু আগে নিয়েছিলাম আমরা এই পূরক কোণটা নিয়েছিলাম, এই কোণের পূরক কোণ কারা কারা খুঁজে বের করেছিলাম। এখন শিক্ষার্থীরা তোমরা একটু মনে রাখবে যে এখন আমরা এই কোণটার পূরক কোণ কারা কারা খুঁজে বের করব। তার কারণ দেখো এই কোণের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই উপরের অংশে। এখন আমরা এই যে নিচের এই কোণটার পূরক কোণ কারা কারা এটা আমরা খুঁজে বের করবো এখন। তাহলে এই কোণের পূরক কোণ কারা কারা এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা আগের যে মার্কিংগুলো ছিল সেই মার্কিংগুলো আমরা একটু মুছে দিতে পারি। আগের মার্কিংগুলো একটু মুছে দেই, তাহলে নতুনভাবে আমরা এই কোণটার পূরক কোণ খুঁজে বের করব। সো তোমরা মনে রাখবে প্রথম পার্টে উপরের এই কোণটার পূরক কোণ খুঁজে বের করবে, দ্বিতীয় পার্টে নিচের এই কোণটার পূরক কোণ খুঁজে বের করবে। শিক্ষার্থীরা আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই কোণটার পূরক কোণ নিব, এই কোণটার পূরক কোণ। সবাই তাহলে বোঝার চেষ্টা করো এই কোণের সাথে পূরক কোণ হিসেবে কারা কারা আছে। তাহলে এই কোণের পূরক কোণ হিসেবে আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই কোণের পূরক কোণ হিসেবে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই কোণের সাথে কারা 90 ডিগ্রি আছে। তাহলে সবাই দেখো এই কোণের সাথে কারা 90 ডিগ্রি আছে। দেখো এই কোণটার সাথে যদি আমরা এই কোণটা যোগ করি 90 ডিগ্রি হবে। কেন হবে? এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? দেখো যেহেতু এটা একটা লম্ব আঁকা হয়েছিল, এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি। এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই ত্রিভুজের বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে 90 হবে। তার মানে এই কোণের একটা পূরক কোণ হচ্ছে এটা। আবারও বলি, তাহলে এই কোণটির একটি পূরক কোণ হচ্ছে এটি। আমরা আবারও খুঁজে বের করি এই কোণের সাথে আরও কোন কোণ যোগ করলে 90 হয়। দেখো এই কোণের সাথে এই কোণ যোগ করলে 90 হবে, এটার সাথে এটা যোগ করলে 90 হবে। কেন? দেখো আমরা জানি যে এই কর্ণ আর এই কর্ণ পরস্পর লম্ব ছিল, অতএব এই কোণটা পুরোটাই 90 ডিগ্রি। যদি এই কোণটা পুরোটাই 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণের সাথে এই কোণ যোগ করলে 90 হবে। তাহলে এই কোণটির আরও একটি পূরক কোণ আমরা খুঁজে পেলাম, উপরের কোণটি। শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে এই যে ভিতরের কোণটি, এই কোণটির পূরক কোণ হিসাবে এই কোণটি আছে, যেহেতু এদের সমষ্টি 90। আবার এই কোণটি পূরক কোণ হিসেবে এই কোণটিও আছে, যেহেতু এদের সমষ্টি 90। তাহলে আমরা জানি একই কোণের পূরক কোণ দ্বয় সমান হয়, অতএব এই একই কোণের পূরক কোণ এই কোণ সমান এই কোণ। দেখো সবাই আমরা কিন্তু লিখে রেখেছি একই কোণ ইএমসি এর পূরক কোণ। এই যে ইএমসি এর পূরক কোণ কারা কারা সমান, দেখো এমসিই কোণ, এই কোণটা সমান সমান বিএমই। দেখো সবাই বিএমই এই কোণটা, এরা পরস্পর সমান। এখানে আমি একটা লিখেছিলাম, এইটা এবং এটা একই কথা, কিন্তু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার মনে হলো যে এটা না লিখে এটা লিখলে ভালো হবে, তাই আমি এটা লিখেছি। দুইটা একই জিনিস ছিল আসলে। ওকে, তাহলে আমরা দুইটা পূরক কোণ, এই কোণ এবং এই কোণ, এরা সমান।
এখন দেখো আমরা কিন্তু লিখেছি যে সুতরাং, আমরা জানি যে সুতরাং মানেই কিন্তু আমরা উপর থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছি। দেখো সবাই, সুতরাং উপর থেকে তাহলে কি সিদ্ধান্ত নেওয়া যায়? দেখো উপর থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, দেখো এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। দেখো এই সমীকরণে বাম পক্ষে আছে MCE, এই সমীকরণে বাম পক্ষেও আছে MCE। তাহলে উভয় সমীকরণেই বাম পক্ষে MCE মানে একই মান আছে, তাহলে নিশ্চয়ই আমাদের ডান পক্ষ সমান হবে। আমরা জানি দুইটা সমীকরণের যদি বাম পক্ষ সমান হয় অবশ্যই তাদের ডান পক্ষ সমান হবে। তার মানে বাম পক্ষ সমান হওয়ার কারণে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা এখন লিখতেই পারি কোণ FDM, কোণ FDM এটা অবশ্যই সমান হবে কোণ BME এর সমান হবে, কোণ BME এর সমান হবে। এই দুটি কোণ সমান হবে, ডান পক্ষ সমান ডান পক্ষ। শিক্ষার্থীরা, আমরা এখন বিপ্রতীপ কোণ হিসেবে আর একটা কোণ ভাবতে পারি। দেখো সবাই, বাম দিকেরটা মনে করো যেটা ছিল সেটাই আছে, কোণ FDM ছিল, কোণ FDME আছে বাম পাশেরটা। ডান পাশেরটা আমরা বিপ্রতীপ কোণ হিসেবে দেখো সবাই BME, এটা কোন কোণ খেয়াল করো, BME দেখো BME এই কোণটা, এই কোণের সাথে তোমরা খুব সহজেই বুঝতেছো যে বিপ্রতীপ কোণ কোনটা। দেখো এই কোণের বিপ্রতীপ কোণ নিশ্চয়ই এই কোণটা, এই কোণের বিপ্রতীপ কোণ নিশ্চয়ই এটা। তাহলে আমরা এই কোণের সমান সমান এই কোণ বলতে পারি। তাহলে এই কোণটার নাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে FMD কোণ। আমরা তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ হিসেবে লিখতে পারি, দেখতে পাচ্ছি আমরা চিত্র হতে FMD কোণ। ওকে, বিপ্রতীপ কোণ বলে, এগুলো কিন্তু আমরা আগেই বলেছিলাম। তারপর যদি আরেকবার লিখি যে বিপ্রতীপ কোণ বলে, শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে কিন্তু আমি এই কথাটা বললাম, এই কোণ সমান সমান এই কোণ বিপ্রতীপ কোণ। দেখো লেখা হয়েছে এই কোণটা সমান সমান এই কোণ বিপ্রতীপ কোণ বলে। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা এখন কোন ত্রিভুজে আসতে চাচ্ছি। আমাদের মনে সবারই মনে আছে যে প্রথমবার কিন্তু আমরা এই ত্রিভুজ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমবার। দেখো সবাই, এই যে এটা ছিল আমাদের সেই প্রথমবারের ব্যাপারটা। দেখো সবাই কোথায় আছে, এই যে এটা ছিল আমাদের প্রথমবারের সিদ্ধান্ত, এটা ছিল আমাদের প্রথমবারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়েছিলাম এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটা থেকে। এবার আমরা সিদ্ধান্ত নিব এই ত্রিভুজ থেকে। দেখো ত্রিভুজটির নাম কি? ত্রিভুজটির নাম হচ্ছে FMD। দেখো ত্রিভুজটির নাম হচ্ছে FMD। তাহলে আমরা প্রথমবার সিদ্ধান্ত নিয়েছিলাম এই ত্রিভুজ থেকে। দেখো সিদ্ধান্তটা এখানে লেখা আছে। আমরা এখন সিদ্ধান্ত নিব এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটার নাম এখানে লেখা আছে। এখন সিদ্ধান্ত কী হবে দেখো, FDM কোণ, FDM কোণ মানে এই কোণটা, FMD কোণ, FMD কোণ মানে এই কোণটা। তার মানে এই কোণ সমান সমান এই কোণ। তাহলে সবাই দেখো, একই ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়ে যায়, আমরা কি জানতাম? আমরা জানতাম এদের বিপরীত বাহু অবশ্যই সমান হবে। তাহলে দেখো এদের বিপরীত বাহু কারা আছে? দেখো সবাই, এই কোণটির বিপরীত বাহু নিশ্চয়ই এই বাহুটি, এই কোণটির বিপরীত বাহু নিশ্চয়ই এই বাহুটি। তাহলে এই দুটি কোণ যেহেতু সমান, অবশ্যই এদের বিপরীত বাহু এটা সমান এটা হবে। তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি যে কারা কারা সমান লিখতে পারি। আমরা লিখতে পারি এখন যে এই বাহুটি সমান সমান এই বাহুটি। তার মানে হচ্ছে যে FD সমান সমান FD সমান সমান এটা FM, FD সমান FM, FD সমান FM। আমরা দেখতে পাচ্ছি সবাই FD সমান FM হবে। তাহলে এই ত্রিভুজের এই দুইটি বাহু সমান। তাহলে আমরা কিন্তু দুই ক্ষেত্রে দুই সিদ্ধান্তে আসলাম। উপরের সিদ্ধান্ত সবাই দেখতে পাচ্ছ এখানে আছে, নিচের সিদ্ধান্ত হচ্ছে এটা। এই সর্বশেষ লাইনটা হচ্ছে আরেকটা সিদ্ধান্ত। আমরা দুইটা বৃত্তচাপ নিয়েছিলাম এবং দুই রকম সিদ্ধান্ত এবং দুই রকম ত্রিভুজ। এখন আমরা ফাইনালি লিখব সুতরাং। আমরা শেষ লাইনটা লিখতেছি এখানে, যেহেতু এখানে জায়গার স্বল্পতা আছে, তো আমরা এখানে লিখতেছি শেষ লাইনটা সুতরাং। আমরা সবাই জানি সুতরাং মানে কিন্তু এখন ফাইনাল সিদ্ধান্ত।
সুতরাং মানে ফাইনাল সিদ্ধান্ত। দেখো সবাই, ফাইনাল সিদ্ধান্তটা আমরা কোত্থেকে নিব? এই যে প্রথমবারের এই সিদ্ধান্ত এবং দ্বিতীয়বারের এই সিদ্ধান্ত, দুইটা সিদ্ধান্ত থেকে আমরা নিব ফাইনাল সিদ্ধান্ত। তাহলে এই দুই সিদ্ধান্ত থেকে ফাইনাল সিদ্ধান্ত কি হতে পারে? দেখো সবাই, এটার যে ডান পক্ষ আছে FM, এটার ডান পক্ষ আছে FM। দেখো তো এইটারও কি ডান পক্ষ FM আছে না? তাহলে এটার ডান পক্ষ FM, এইটাও ডান পক্ষ FM। অতএব বলতেই পারি এই বাম পক্ষ সমান বাম পক্ষ। তুমি এটা কোনো পক্ষ ছাড়াও চিন্তা করতে পারবা, যেহেতু FM সমান সমান F, আবার FM সমান সমান আবার FD, অতএব এরা সমান। যেহেতু এটাও FM এর মান, এটাও FM এরই মান, অতএব এরা সমান। আবার পক্ষ চিন্তা করলে দেখো, ডান পক্ষ সমান ডান পক্ষ, অতএব নিশ্চয়ই বাম পক্ষ সমান বাম পক্ষ হবে। তাহলে আমাদের শেষ সিদ্ধান্ত হলো, যেহেতু FM সমান FM, অতএব অবশ্যই AF সমান সমান FD হবে। AF সমান সমান FD হবে। তাহলে আমরা লিখতেই পারি AF সমান সমান FD। শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাহলে প্রমাণটা কিন্তু হয়ে গেল। দেখো, আমাদের প্রথমে লেখা ছিল প্রমাণ করতে হবে যে, আমাদের প্রথমে লেখা ছিল এই যে প্রমাণ করতে হবে AF সমান FD। AF সমান FD। দেখো, আমরা প্রমাণ করেছি AF সমান FD। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে তাহলে বুঝতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা, যেই অংশটি তোমরা বুঝতে পারবে না সেই অংশটি তোমরা বারবার দেখবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে সবাই এটা ঠিক মতো বাসায় আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের এটা খুব তোমরা ভালো পারবে। শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।